বিধুভূষণের এবার খুব ভয় করল। তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটো থমকে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকেই একটা কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর ভেসে এলো, আয় না রে, আয়। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় সে করেছে এ তারা নয়, বরং যাদের কথা বারেকের তরেও মনের মধ্যে উঁকি দেয়নি সেই ভূতের পাল্লাতেই পড়েছে সে। বাংলা সাহিত্যের ইতিহাসে রহস্য রোমাঞ্চ যখন একঘেয়ে হয়ে উঠছিল, তখন এক মানুষ কলম হাতে নিয়ে এলেন নতুন ঝড়। তিনি হলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, এক লেখক, এক নির্মাতা, এক সাহসী কল্পনার কারিগর। জন্ম 1941 সালে হাওড়ার শিবপুরে। জীবনের শুরুতে সাংবাদিকতা করলেও তার প্রকৃত পরিচয় তৈরি হয় কিশোর সাহিত্য জগতে। বাংলার পাঠক সমাজকে তিনি উপহার দেন অবিস্মরণীয় সব চরিত্র। পাণ্ডব গোয়েন্দা, যেখানে 5 বন্ধু আর এক কুকুর একের পর এক জটিল রহস্যের সমাধান করে। আবার কোমল আর কাজল, দুটি প্রাণবন্ত চরিত্র যাদের অ্যাডভেঞ্চারে মিশে আছে দেশ, সময় আর ন্যায়বোধ। ষষ্ঠীপদবাবুর লেখার বিশেষত্ব ছিল তার সরল অথচ আকর্ষণীয় ভাষা। তিনি জানতেন কিভাবে ছোটদের মতো করে ভাবতে হয় আর কিভাবে পাঠককে শেষ লাইন পর্যন্ত ধরে রাখতে হয়। তার লেখা শুধু গল্প নয়, এক একটা সময়ের দলিল, যেখানে বিনোদনের পাশাপাশি থাকে মূল্যবোধ ও জীবনবোধ। আজকের এই পর্বে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই লেখককে যিনি একাই সৃষ্টি করেছিলেন বাংলা সাহিত্যের রোমাঞ্চের এক স্বর্ণযুগ। আজ শুনবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক ছোট গল্প চাঁপা ডাঙার বাঁধ। এই গল্পটি আমরা নিয়েছি তাঁরই লেখা 50টি ভূতের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে চাঁপা ডাঙার বাঁধ। প্রায় 50 বছর আগেকার কথা। সেকালে হুগলি জেলার চাঁপাডাঙ্গায় দামোদর নদের বাঁধের উপর দিয়ে সন্ধ্যের পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারো ছিল না। কেননা ওইসব অঞ্চলের আশপাশের গ্রামগুলোতে তখন লোকবসতিও যেমন কম ছিল, তেমনই ছিল ঠ্যাঙাড়ে ও ডাকাতের উপদ্রব। তা একবার হলো কি, তালপুকুর গ্রামের বিধুভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাঁপাডাঙ্গায় এলো। হাওড়া চাঁপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ যুগ। তা সে যাই হোক, বিধুভূষণ যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সবকিছুই ছিল তার। চাঁপাডাঙ্গা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে 3-4 মাইলের পথ। কিন্তু মুশকিল হচ্ছে এই পথ সে পাড়ি দেবে কেমন করে। গ্রামের ছেলের কাছে ওই পথ এমন কিছু নয়, তার উপর সঙ্গে টর্চও আছে। কিন্তু এই পথ পাড়ি দিতে সে ডাকাতের পাল্লায় পড়বে না, তাই বা কে বলতে পারে। অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতেই কি মন চায় কারো? অবশেষে অনেক ভাবনা চিন্তার পর ভাগ্যে যা আছে তাই হবে মনে করে ভগবানের শরণ নিয়ে বাঁধের পথ ধরল বিধুভূষণ। বেশ আসছে এইভাবে বেশ কিছুটা পথ আসার পরই ভয়ে বুক শুকিয়ে গেল তার। বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলেছে। সে কি নিকষ অন্ধকার, শুধু কয়েক মুঠো জোনাকির আলো আর ওই লণ্ঠনের আলোটি ছাড়া কিচ্ছুটি নেই। ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো জ্বলছে না। অথচ দেশে আসবার আগে
নতুন ব্যাটারি ভরে নিয়েছে। সেই ঘন অন্ধকারে লোকটির সারা শরীর ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। বিধুভূষণের এবার খুব ভয় করল, তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটো থমকে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকেই একটা কেমন যেন খ্যান খ্যানে গলার স্বর ভেসে এলো। আয় না রে, আয়। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় সে করেছে এ তারা নয়, বরং যাদের কথা বারেকের তরেও মনের মধ্যে উঁকি দেয়নি সেই ভূতের পাল্লাতেই পড়েছে সে। ওর শিরদাঁড়া বেয়ে একটি হিম স্রোত নেমে এলো। বিধুভূষণ বলল, কে তুমি? আমার সঙ্গ নিয়েছো কেন? আমার খুব ভয় করছে তোমাকে। অন্ধকারে কে যেন হেসে উঠল খিলখিল করে। সে কি হাসি, যেন সর্দি বসা ঘর ঘরে গলা। বলল, ভয় নেই রে, আয় আমার সঙ্গে। বিধুভূষণ সম্মোহিতের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আগলে বসে আছে। তাদের চোখের ভেতর থেকে লাল নীল টুনির মতো আলো জ্বলছে। তারা বলল, এই অসময়ে এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে যেতে দে। কাল সকাল হতে তর সইল না, এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন এলো? ওকে জিজ্ঞেস কর। ওর বাবার অসুখ খুব রে, সেই শুনেও দেখতে এসেছে, ওর দোষ নেই। বিধুভূষণের গায়ে কাঁটা দিল। ওর বাবার অসুখের কথা ও জানল কি করে? সেই ছায়া শরীরগুলো বিশ্রী গলায় হেসে উঠল এবার। ওর বাবার অসুখ, তা তোর কি রে? তুই ওর কে? বলার সঙ্গে সঙ্গেই সেই লণ্ঠনধারীর মুখ থেকে আগুনের একটা হলকা ছুটে গেল ছায়া শরীরগুলোর দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও। আবার নিঃশব্দে পথ চলা। যেতে যেতে হঠাৎই এক সময় দেখতে পেল মশাল হাতে ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে। যারা আসছে তাদের শরীর আছে, আর কি ভীষণ চেহারা তাদের! বিধুভূষণ বুঝতে পারল আজ আর নিস্তার নেই তার। কালীচরণের পাল্লায় পড়ছে সে। ওরই দলবল এসে আক্রমণ করবে এবার। ভয়ঙ্কর ডাকাত এই কালীচরণ, যার প্রাণে কোনো মায়া মমতা নেই। দলের পুরো ভাগেই তখন কালীচরণ ছিল। গম্ভীর গলায় সে হাঁক দিল, কেউ কে আসে? লণ্ঠনধারী তখন উধাও। বিধুভূষণ বলল, আমি তালপুকুর গ্রামের ছেলে, আমার বাবার অসুখের খবর পেয়ে আসছি, আমাকে যেতে দাও কালীচরণ। কালীচরণ বিকট ভাবে হেসে উঠল।
সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরে সে কি হাসি, সে এমন হাসি যে হাসি আর থামতেই চায় না। কে হাসে? কারা হাসে? কে? ধমকে উঠল কালীচরণ। হাসিও থেমে গেল। কালীচরণ বলল, ওরে দুগ্ধপোষ্য বালক, নিয়তির ডাক না পেলে এই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না। তোর মরণ যে ঘনিয়েছে বাবা। অমনি ফ্যাঁস ফ্যাঁসে গলায় অন্ধকার থেকে কারা যেন বলে উঠল, তোর মরণ যে ঘনিয়েছে বাবা, তোর মরণ যে ঘনিয়েছে, তোর মরণ যে। গর্জে উঠল কালীচরণ। কে? কে বলে এই কথা? কে? আবার সব চুপ। বিধুভূষণ এবার মিনতি করে বলল, শোনো কালীচরণ, আমার সঙ্গে যা কিছু আছে আমি সবই তোমাকে দিয়ে দেবো, শুধু দয়া করে আমাকে প্রাণে মেরো না। একবার অন্তত ঘরে যেতে দাও। বাবা আমার মৃত্যু শয্যায়, তাকে একবার শেষ দেখাটা দেখতে চাই। কালীচরণ আবার হাসল, বলল, ওরে সাপের লেখা আর বাঘের দেখা জানিস তো? আমি সেই বাঘ। ডাক তোর বাবাকে, ডাক তোর ভগবানকে। আমার নাম কালীচরণ। বলেই বল্লমটা উঁচিয়ে সজোরে ছুঁড়ে দিল বিধুভূষণের দিকে। বল্লমটা বিধুভূষণের বুকে লেগেই ভেঙে দুটুকরো হয়ে মাটিতে পড়ে গেল। ঠং করে একটা শব্দ হলো শুধু। বিধুভূষণ তখন লোহার মতো কঠিন হয়ে গেছে। ওর দু চোখে ক্রোধের আগুন। সে রেগে বলল, তবে রে শয়তান, এবারে আমার খেলাটা দেখ। বলেই সে বজ্রবাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে। বিধুভূষণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বল্লম ফেলে ওর দলের লোকেরা যে যেখানে ছিল পালালো। পারল না পালিয়ে যেতে শুধু কালীচরণ। বিধুভূষণ তখন রোবটের মতো হয়ে গেছে। সে দু হাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধড়ের ওপর মুন্ডুটা পাকিয়ে আছাড় দিয়ে মেরে ফেলল। অন্ধকারের ভেতর থেকে কারা যেন বলে উঠল, সাবাস সাবাস বিধুভূষণ। বিধুভূষণ সেই রকম লৌহ কঠিন অবস্থাতেই গ্রামের কাছাকাছি চলে এলো। এই চেহারা নিয়ে কি করে ঘরে যাবে সে? ওর বাড়ির লোকেরা এই অবস্থায় ওকে দেখলে চিনতে পারবে কি? এই সব চিন্তা করতে করতেই গা মাথা ঝিমঝিম করে উঠল তার। দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎই সেইখানেই মাথা ঘুরে পড়ে গেল বিধুভূষণ। পরদিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করল ওকে। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরল ওর। বাবা ঠাকুরের কৃপায় ভালোই আছেন, আর বিধুভূষণও যেমন ছিল তেমনই আছে। ওর শরীরে কোথাও কোনো বিকৃতি নেই। তবে কিনা দুর্ধর্ষ কালীচরণ কাল রাতে কোনো দুষ্ট চক্রের হাতে প্রাণ হারিয়েছে। পুলিশ এসে ডেড বডিও নিয়ে গেছে তার। গত রাতের ওই অলৌকিক অভিজ্ঞতার কথা বিধুভূষণ তখনকার মতো কারো কাছে বলল না, এমনকি বাড়ির লোকেদের কাছেও নয়। বলা যায় না কি থেকে কি হয়ে যায়। সকলকে ভূতের গল্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায়ে ধরা পড়বে কি? তবে সেই থেকে বিধুভূষণ আর কখনো ভুলেও রাত্রিবেলা ওই পথে আসেনি। শুনছিলেন
আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক ছোট গল্প চাঁপা ডাঙ্গার বাঁধ। কণ্ঠ জয় মহাপাত্র। শব্দ পরিকল্পনা, সম্পাদনা, পোস্টার ডিজাইন এবং সমগ্র পর্ব পরিচালনায় সম্মান রায়। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় তিনি শুধু লিখতেন না, তিনি আমাদের শৈশব গড়ে দিয়েছেন কলম দিয়ে। তার গল্প শেষ হলেও স্মৃতি থেকে যায় পাতায় পাতায়। এইরকম আরও সাহিত্যের গল্প জানতে রোল সাউন্ড গপ্পর সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত।